পাত্রপক্ষ যেতে না যেতেই শুভ্রার মা তার চুলের মুঠি ধরে তাকে ধাক্কা মারল। আকস্মিক আক্রমণে মুখ থুবড়ে পড়ে গেল শুভ্রা। সাথে সাথেই ঠোঁট কেটে রক্ত বেরোল। কিন্তু বাসার কারো সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। শুভ্রার বাবার সোফায় গা এলিয়ে দিয়েছে। মানুষের কটু কথা শুনতে শুনতে বিরক্ত সে। বাসায় ৩০ বছরের অবিবাহিত মেয়ে তার। তার এই মেয়ে একসময় ছিল এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, আর আজ সেই মেয়েকে মানুষ দেখলে নাক সিটকায়। এরই মধ্যে শুভ্রার বোন সুবিতা বলে বসল, তোমরা কি তোমাদের এই আইবুড়ো মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট করবে বাবা? অয়নের পরিবার পরের সপ্তাহে আসবে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব। তোমার এই মেয়ের বিয়ে হলো কি না তা আমার দেখার বিষয় না। ওর জন্য আমার জীবন নষ্ট করতে আমি রাজি না গি। ছোট বোনের মুখে এসব তাচ্ছিল্য নতুন নয়, এর আগেও নানা তিক্ত কথা শুনতে হয়েছে নিজের আপন ছোট বোনের কাছে। শুভ্রার ভাবতেও অবাক লাগে যে একটা সময় এই বোনের জন্য কত কি না করেছে সে। নিজের পকেট মানি বাঁচিয়ে বোনের এটা ওটার শখ পূরণ করত। সুবিতা তার বাবা মায়ের আনওয়ান্টেড চাইল্ড ছিল, ওর মা ভুল করে কনসিভ করে। ফলে সুবীর জন্মের পর পুরা ১ বছর তার মা বেড রেস্টে ছিল। ফলশ্রুতিতে ছোট্ট শুভ্রাই বোনকে আগলে রাখত। তাদের মা সুস্থ হওয়ার পরেও সুবীর দিকে তেমন একটা নজর দিতে পারতেন না। কারণ তিনি চাকরিজীবী নারী ছিলেন। তাই তো সুবীর মায়ের অভাবটা বরাবরই পূরণ করেছে শুভ্রা। কিন্তু আজ সেই বোনই তাকে তাচ্ছিল্য করে খোঁচা মেরে কথা বলে। শুভ্রার ভাবনার মাঝে কেউ একজন দৌড়ে এসে তাকে টেনে তুলল। শুভ্রা মাথা উঁচিয়ে দেখে তার ছোট ভাই শুভ্র। শুভ্রার ২ বছরের ছোট সে। শুভ্র রাগ যেন উপচে পড়ছে। চেঁচিয়ে বলল, তোমরা মানুষ না অমানুষ? আপু এমনিতেই ভেঙে পড়েছে, তোমরা তাকে আরও ভাঙছ। কি চাও তোমাদের এসব কটু কথা শুনে আপু আত্মহত্যা করুক? এটাই তো চাও না তোমরা? শুভ্রার মাও সেই সাথে চেঁচিয়ে বলল, হ্যাঁ চাই তো ও মরুক, ও মরলেই আমাদের শান্তি। জিজ্ঞেস কর ওরে যে ওর ওই প্রেমিক কই যার জন্য এত ভালো ভালো প্রস্তাব সে ফিরিয়ে দিয়েছিল। আমার ভাই কত করে তার ছেলের সাথে বিয়ে দিতে চাইল। জিদান পাগলের মতো কাঁদছিল ওরে বিয়ে করার জন্য। কিন্তু ওর মন গলেনি। এখন দেখ তুই কোথায় আর জিদান কোথায়। জিদান বউ বাচ্চা নিয়ে আমেরিকায় সুখে আছে। আর তুই? না আছে রূপ, না আছে একটা চাকরি। আমাদের ঘাড়ে বসে শুধু খাচ্ছিস বেহায়া মেয়ে। গলায় রিদিয়াম রতে পারিস না তুই? মায়ের কথায় চোখ ভিজে উঠল শুভ্রার। ভাইয়ের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের ঘরে। অন্যদিকে শুভ্র অনবরত তার মায়ের সাথে ঝগড়া করেই যাচ্ছে। কিন্তু কোনো কথাই শুভ্রার কানে গেল না। শুধু ভেসে উঠল মায়ের বলা কথাটা, গলায় রিদিয়াম রতে পারিস না তুই? ৪ দিন হল হসপিটালের বেডে শুয়ে আছে শুভ্রা। সেদিন মা বোনের কটু কথা, বাবার নির্লিপ্ত থাকা সব কিছুই ভেঙে দিয়েছিল তাকে। তাই তো মনে হয়েছিল সে মরে গেলেই বরং সবার শান্তি। হাতে চালিয়ে দিয়েছিল ধারালো ব্লেড। প্রথম দিন কিছু আত্মীয় এসেছিল দেখতে। তারপর থেকে শুধু তার বাবা আর ভাই এসেছে। ৪টি রাতই শুভ্র এখানে থেকেছে। মা আর বোন একটি বারের জন্যও আসেনি। নিজের ভাগ্যের উপরেই হাসি আসে শুভ্রার। তখন সে সবে মাত্র ইউনিভার্সিটির স্টুডেন্ট। রূপ যেন তার ঝরে পড়ত। তাকে ডাকা হতো ডিপার্টমেন্ট ক্রাশ বলে। কিন্তু দিন শেষে সে প্রেমে মজল সজল নামের এক মধ্যবিত্ত ঘরের ছেলের। ভার্সিটির ৪ বছর ছুটিয়ে প্রেম করেছে তারা। এর মধ্যে যে শুভ্রা কত বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার হিসাব নেই। কারণ সজল অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্ট ছিল। তার কথা এখন বিয়ে করলে তার ক্যারিয়ারে প্রভাব পড়বে। শুভ্রাও মেনে নিয়েছিল তার কথা। সব ঠিকই চলছিল। অনার্সের পর শুভ্রা মাস্টার্সে ভর্তি হয়, অন্যদিকে সজল একটা বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি পায়। এরপর শুভ্রা বারবার বিয়ের চাপ দিলেও সজল কেন জানি বিয়ের প্রতি আগ্রহ দেখায় না। ওর কথা ওর আরও সময় চাই। আসলে সে সময় সজলের মা বাবা সজলকে ওর চাচাতো বোন আরাবির সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আরাবি ওর বাবার একমাত্র সন্তান। শহরের নাম করা ধনীদের মধ্যে আরাবির বাবা একজন। সে হিসেবে শুভ্ররা মধ্যবিত্ত পরিবার। তাই সজলের পরিবার চাচ্ছিল না শুভ্রাকে। কিন্তু সজলের কথা সে শুভ্রাকেই বিয়ে করবে। শুভ্রাও এসব কিছু জানতে পারে। সে অপেক্ষায় থাকে কবে সজল ওর বাবা মাকে রাজি করাবে। কিন্তু একদিন হুট করেই শুভ্রার শরীরে টিউমার ধরা পড়, যা ইমিডিয়েট অপারেশন করতে হয়। হাই ডোজের ওষুধের ফলে শুভ্রার স্কিনে ধীরে ধীরে ব্রণে ভরে যায়, চেহারায় ছোপ ছোপ দাগ পড়ে, মাথার চুল পড়তে শুরু করে, শরীর মোটা হতে শুরু করে।
সুন্দরী শুভ্রা যখন কয়েক মাসের ব্যবধানেই নিজের রূপ হারায়, সজলও শুভ্রার প্রতি মুখ ফিরিয়ে নেয়। একদিন হুট করেই বলে, শুভ্র, তোমার প্রতি আমি আর ওই টানটা ফিল করতে পারি না। আমার পাশে তুমি বড্ড বেশি বেমানান। বলেই সে তাদের সম্পর্কের ইতি টানে। মাত্র 1 মাসেই সে আরাবিকে বিয়ে করে নিজের স্ত্রী করে ফেলে। ফেসবুকে সজল আর আরাবির হাস্যোজ্জ্বল ছবি দেখেছে শুভ্রা। অবশ্য এখনও দেখে লুকিয়ে লুকিয়ে। তারা দেশ বিদেশে ঘুরছে। তাদের ছোট্ট একটা বাচ্চাও হয়েছে। কত সুখী তারা। আসলে যে ঢাকায় দিন শেষে সেই সুখী থাকে। এটাই জীবন। নিজের অতীত মনে করেই দীর্ঘশ্বাস ফেলল শুভ্রা। এরই মধ্যে শুভ্রার কেবিনে ঢুকল, সাথে ছিল আরেকজন পুরুষ। ছিমছাম, লম্বা, শ্যামবর্ণের। মানতে হবে কই মাছের প্রাণ তর্গু। ভাইয়ের হাত ধরে বাসায় ঢুকতে না ঢুকতেই নিজের মায়ের মুখে এরূপ কথা শুনে তব্দা খেল শুভ্রা। বিশ্বাসই করতে পারছে না যে তার মা সত্যি সত্যি তার মৃত্যু কামনা করছে। এতদিন ভাবত মা রাগের মাথায় ওসব বলে। কিন্তু আজ সে বুঝল মা সত্যি তার মৃত্যু কামনা করে। কারণ শুভ্রা তার মায়ের ভাগিনাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছিল। এটাই তার দোষ। তার দোষ সে তার রূপ হারিয়েছে। তার দোষ সে ভালো চাকরি করে না। তার দোষ তার ভালো জায়গায় বিয়ে হচ্ছে না। তার কারণে তার মাকে লজ্জিত হতে হয় প্রতিনিয়ত। হাসপাতাল থেকে ফিরে আসার আজ 2 দিন হল। শুভ্রা 2 দিন ধরেই ঘরবন্দি। বাসার কারো সাথে তার দেখা সাক্ষাৎ নেই। সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তখন সে নিজের জন্য কিছু একটা বানিয়ে খেয়ে ফেলে। কারণ সবার খাওয়া শেষে তার জন্য আর কিছুই থাকে না। আর শুভ্র তো বেশিরভাগ সময় অফিসের ডরমিটরিতে কাটায়। এখান থেকে ওর অফিস বেশ দূরে। আপু! শুভ্রার চিন্তার মাঝেই ঘরে ঢুকে শুভ্র। কি রে, কখন আসলি? ওসব বাদ দে, এই নে এই শাড়িটা, তাড়াতাড়ি এটা পরে বের হ। আর তোর ছোট ভাইটার উপর একটু বিশ্বাস রাখিস। আমি অন্তত তোর ক্ষতি চাব না। শুধু চাই তুই যাতে এই নরক থেকে মুক্তি পাক। শুভ্রার বুঝতে বাকি রইল না শুভ্র কি বলতে চায়। শুভ্রা বাধ্য মেয়ের মতো শাড়িটা হাতে নিল। প্যাকেট খুলে দেখতে পেলে হাতের কাজের খুব সুন্দর সবুজ রঙের সিল্কের শাড়ি। কিন্তু পরক্ষণেই শুভ্রার মনটা খারাপ হয়ে গেল। এই সুন্দর শাড়ি তো তার এই মোটা শরীরে বড্ড বেশি বেমানান। নিজেকে এই শাড়িতে কল্পনা করতেই মুখ কুঁচকে এল তার। কিন্তু ভাইয়ের কথা রাখতে বাধ্য হয়ে পড়ল। একটু পর মুখ ভার করে এলেন শুভ্রার মা। মুখ বেজার করে বললেন, তোর ভাই কোথা থেকে কোনো বস্তিকে তুলে আনছে। পছন্দ করলে তো তোকে বিদায় করলেই বাঁচি। কিন্তু ওই বস্তিটাও তোকে পছন্দ করবে বলে মনে হয় না। চল ইলেন শুভ্রার মা। মুখ বেজার করে বললেন, তোর ভাই কোথা থেকে কোনো বস্তিকে তুলে আনছে। পছন্দ করলে তো তোকে বিদায় করলেই বাঁচি। কিন্তু ওই বস্তিটাও তোকে পছন্দ করবে বলে মনে হয় না। চল। শুভ্রা কিছু না বলেই মাথা নিচু করে তার মায়ের পিছু পিছু গেল। অভ্যস্ত সে আসবে। সামনে বসা মানুষটিকে দেখে অবাক হল শুভ্র। এটা তো সেদিনের হসপিটালে লোকটা, জাহিদ কবির। ইনি এখানে কি করছে? অবাক হল সে। এরপর দুই পক্ষের কিছুক্ষণ কথাবার্তা চলল দুই পক্ষের। শেষে জাহিদ নিজেই বলল, আঙ্কেল, শুভ্রা যদি রাজি থাকে তাহলে আজকেই আমি ওকে বিয়ে করতে চাই। আমার পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। শুভ্রার কোনো অসুবিধে নেই, তুমি চাইলে আজই বিয়ে হবে, খুব গম্ভীর স্বরে বলে উঠলেন শুভ্রার বাবা। এদিকে শুভ্রার মা কিছু বলতে যেয়েও থেমে গেলেন। শুধু মনে মনে বললেন, আল্লাহ তুমি দেখে রেখো গু। পুরোটা সময় শুভ্রা ছিল নিশ্চুপ। শুভ্র তাড়াহুড়ো করে কোথা থেকে একজন কাজী ধরে আনল। বোনের বিয়ের কথা শুনে সুবিতাও তাড়াতাড়ি বাসায় চলে আসল। কোথা থেকে জানি লাল ঘোমটা এনে শুভ্রার মাথায় দেয়া হল। অবশেষে 3 কবুলের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হল। আর শুভ্রা? সে এখনও ঘোরের মধ্য। তার 27 বছরের একাকী জীবনের সমাপ্তি ঘটল আজ। শুভ্রার শ্বশুরবাড়িটা শহর থেকে একটু দূরে। ছিমছাম দোতলা বাসা। নিচতলা ভাড়া দেয়া। আর দোতলায় জাহিদ কবির তার অসুস্থ মাকে নিয়ে থাকেন। শুভ্রারা বাসায় পৌঁছাল রাত 1টা নাগাদ। যদিও নিয়ম হচ্ছে নতুন বউয়ের সাথে তার পরিবারের একজন সদস্য মেয়ের শ্বশুরবাড়িতে যাবে, সে হিসেবে সুবিতাকে শুভ্রার সাথে পাঠাতে চেয়েছিল সবাই। কিন্তু শুভ্রা নিজেই মুখের উপর না করে দিয়েছে। এতে শুভ্রার বাবা মা বেশ লজ্জিত হয়েছেন। কিন্তু সুবিও তো কম যায় না।
জাহিদ আর ওর মাকে দেখে ওরা সবাই ভেবেছে যে গরিব পরিবার। কারণ জাহিদের মায়ের পরনে ছিল সাধারণ তাঁতের শাড়ি আর জাহিদ পরে এসেছিল সাধারণ অফ হোয়াইট রঙের পুরানা পাঞ্জাবি যা তার শরীরের শ্যামলা রঙের সাথে বেমানান লাগছিল, পাঞ্জাবির পকেটের পাশে একটু ছেঁড়াও ছিল। মেয়ে দেখতে কেউ এই একম ফকিরান্তি সাজে আসে? ভেবেই গোপনে কুটি কুটি হেসেছিল সুবিতা। আর শুভ্র যখন বলল যে ছেলে ব্যবসা করে, তারা সবাই ভেবেছিল মনে হয় মুদির দোকান আছে। কিন্তু তাদের মাথায় একটাই কথা ছিল যে ছেলে যদি সুইপারও হয়, তবু আজকে শুভ্রতাকে বাসা থেকে বিদায় করবে। ওসব কথা ভেবেই সুবিতা মুখের উপরই বলে দিল, আরে যা যা, তোর ওই ফকিন্নির শ্বশুরবাড়িতে আমার যাওয়ার কোনো রুচি নাই গু। শুভ্রতা কিছু বলতে যাবে তার আগেই জাহিদ তাড়া দিয়ে বলে, শুভ্রতা চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে, খুঁজছে গু। তারপর গাড়ি ছাড়ে দিল। একদম অনিশ্চিত পথে একাই পা বাড়াল শুভ্রতা। মা খাবারটা খেয়ে শাশুড়ির ডাকে হুঁশ ফিরে শুভ্রার। এখানে এসেছে প্রায় 15 মিনিট। সে বসে আছে ড্রয়িং রুমে। সামনে তাকিয়ে দেখে তার শাশুড়ি খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। সৌজন্যতা রক্ষায় শুভ্রতা কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে শুনতে পেল পুরুষালী কণ্ঠস্বর। জাহিদ মেকি রাগ দেখিয়ে বলল, তুমি কষ্ট করে খাবার গরম করতে গেলে কেন মা? আমিই করতাম। আর খাবার তো খুব বেশি নেই মা, তুমি এটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আমার আর শুভ্রতার জন্য কিছু বানিয়ে নিচ্ছি গু। আরেহ দাঁড়া তো বাপ, সব সময় শুধু খবরদারি। মেয়েটির যে ক্ষুধা পেয়েছে বুঝিস কিছু? তখন দেখলাম কিচ্ছু মুখে তুলেনি। আর কেমন বাপমা? মেয়েটা যে কিছু খেল না তা চোখেও দেখল না গি। শাশুড়ির কথায় লজ্জায় মাথা নামাল শুভ্রা। শুভ্রার শাশুড়ি এবার ওর মাথায় হাত বুলিয়ে বলল, শুনো মা, মন খারাপ করো না। দোষী তারা, তুমি না। অমন বাপ মা আল্লাহ শত্রুকেও না দিক ই বলেই শুভ্রতার মুখে এক নলা ভাত দিয়ে দিল। শাশুড়ির আদর ফেরাতে পালনো না শুভ্রা। চুপচাপ পুরো ভাত খেয়ে নিল। জাহিদ মা আর বুয়ের ভালোবাসা দেখে মনে মনে প্রসন্ন হল। পুরুষ মানুষের বেশি কি বা চায়? গুটি গুটি পায়ে জাহিদের ঘরে ঢুকল শুভ্রা। অতি সাধারণ একটি রুম। পুরনো খাট, একটি পুরনো আলনা, একটি রং উঠা স্টিলের আলমারি, আর একটি সাধারণ পড়ার টেবিল যার উপরে একটি ল্যাপটপ রাখা। সব সাধারণের মাঝেও শুভ্রতা আলাদা শান্তি খুঁজে পেল। হুট করেই দরজায় ছিটকিনি দেয়ার শব্দে পেছনে ফিরল শুভ্রা। দেখল জাহিদ দাঁড়িয়েম ঘেমে জুবু জুবু অবস্থা। এতক্ষণ রান্না করল, তারপর মাকে ঘুম পাড়াল। লোকটাকে দেখেই কেন জানি মায়া মায়া কাজ করে। শুভ্রা, আপনার উপর দিয়ে আজ অনেক ধকল গিয়েছে, আপনি যে ফ্রেশ হয়ে নিন আগে, হালকা স্বরে বলল জাহিদ। শুভ্রাও বাধ্য মেয়ের মতো ব্যাগ থেকে কাপড় করে ওয়াশরুমে চলে গেল। কি ব্যাপার বাবা, এখনো ঘুমাওনি? এত রাতে বাবাকে জেগে থাকতে দেখে জিজ্ঞেস করল শুভ্র। আমি অনেক খারাপ বাপরে শুভ্র। শুভ্রতা আমার প্রথম সন্তান। আমার অনেক শখের ছিল ও। তোদের সব ভাই বোনদের মধ্যে ওকেই সবচেয়ে ভালোবাসতাম। কিন্তু মেয়েটা যখন বিপদে পড়ল আমি ওর হাত ছেড়ে দিলাম। প্রেমিক হারালো, নিজের সৌন্দর্য হারালো, লোকের কুটু কথা সব একাই সামলিয়েছে মেয়েটা। মানুষের কুটু কথা সহ্য করা যায়, কিন্তু পরিবার থেকে প্রাপ্ত মানসিক অত্যাচার সহ্য করা যায় না। সব জেনে শুনেই মেয়েটাকে আমরা মানসিক অত্যাচার করেছি। ফলে সে শেষ পর্যন্ত নিয়েকে শেষ করে দিতেও চেয়েছিল। ভেবেছিস কতটা নির্দয় আমরা? আমাদের কাছে মেয়ের জীবনের থেকে বড় ছিল সমাজ। পদে পড়ল, আমি ওর হাত ছেড়ে দিলাম। প্রেমিক হারালো, নিজের সৌন্দর্য হারালো, লোকের কুটু কথা সব একাই সামলিয়েছে মেয়েটা। মানুষের কুটু কথা সহ্য করা যায়, কিন্তু পরিবার থেকে প্রাপ্ত মানসিক অত্যাচার সহ্য করা যায় না। সব জেনে শুনেই মেয়েটাকে আমরা মানসিক অত্যাচার করেছি। ফলে সে শেষ পর্যন্ত নিয়েকে শেষ করে দিতেও চেয়েছিল। ভেবেছিস কতটা নির্দয় আমরা? আমাদের কাছে মেয়ের জীবনের থেকে বড় ছিল সমাজ। মেয়েটা কত কষ্ট নিয়ে এ বাড়ি ছেড়েছে। আর আজ খোঁজ খবর না নিয়েই অচেনা এক ছেলের হাতে মেয়েটাকে তুলে দিলাম। ভয় হচ্ছে শুভ্র। ছেলেটা ভালো তো? এতক্ষণ বাবার কথা শুনছিল শুভ্র, এখন নিজে থেকেই বলল, সে চিন্তা করো না বাবা, আমি দেখে শুনেই বোনের বিয়ে দিয়েছি। জাহিদ ভাইয়ের কাছে ও ভালো থাকবে। অন্তত এই নরকের মতো অসুখে থাকবে না। আর আমি কাল আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে শিফট হব। এখানে এতদিন ছিলাম শুধুই আপুর জন্য। আপু নেই এখানে এখন, তাই আর থাকারও প্রয়োজন নেই। বলেই শুভ্র চলে গেল। এদিকে নিজাম সাহেব আবারও নিজের অনুশোচনায় মগ্ন হলেন।
ফ্রেশ হয়ে শুভ্রা বের হলে দেখল কাপড় পরিবর্তন করে জাহিদ আগেই শুয়ে পড়েছে। শুভ্রতাও অস্বস্তি নিয়ে বিছানায় উঠতে গেলে তার শরীরের ভারে বিছানাটা ক্যারকার করে উঠল। লজ্জায় মাথা নামাল শুভ্রা। কিন্তু পরক্ষণেই কপালে পেল আলতো ঠোঁটের স্পর্শ। ভরসার ছিল যা। জাহিদ অভয় দিয়ে ফিসফিয়ে বলল, বিছানাটা অনেক পুরনো শুভ্রপরি, নিজেকে নিয়ে এত লো ফিল কখনোই করবে না। বুঝেছ? শুভ্রাই সুবোধ বালিকার ন্যায় মাথা নাড়ায়, সে বুঝেছে। ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে শুভ্রার। প্রায় 11টা বেজে গেছে। শাশুড়ি কি না কি বলবে ভেবেই মুখটা কালো হয়ে গেল শুভ্রার। তাই তো তাড়াহুড়ো করে গোসল করে আয়নার সামনে দাঁড়াল। আচমকাই তার নজর পড়ল ড্রেসিং টেবিলের সামনে রাখা ছোট্ট চিরকুটে। সেখানে সুন্দর করে লিখা, পরি আলমারিতে একটি বেগুনি শাড়ি রাখা। বিকেলে ওটা পরে রেডি থাকিয়েন গু। চিরকুটটা পরে শুভ্রা বারবার বিড়বিড়িয়ে বলল, পরিপর খু তার মতো অসুন্দর মেয়েকেও যে কেউ পরি বলে ডাকবে তা তার ভাবনার অতীত। কি মনে করে শুভ্রা আয়নায় নিজেকে দেখল আবার। কই না তো। ওই তো মুখে বড় বড় ব্রণ, মাথায় পাতলা চুল, দেহটাও বেশ মোটা। কোনো দিক দিয়েই তো তার নিজেকে পরি মনে হচ্ছে না, তবে কি লোকটা তাকে নিয়ে উপহাস করল। ভেবেই চোখ ভরে এলো শুভ্রার। শুভ্রা ঘর থেকে বের হয়েই দেখল তার শাশুড়ি টিভি দেখছে। শুভ্রাকে দেখেই মিষ্টি হেসে বলল, বুমা উঠেছ, যাও টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। শুভ্রা ইতস্তত করে জিজ্ঞেস করল, মা আপনি খেয়েছেন গু? হ্যাঁ রে মা, আমি তো হার্টের রোগী। সব কিছুই সময় মতো করতে হয়, প্রতিদিন সকালে 7টা বাজতেই নাস্তা করে ফেলি। আবারও মিষ্টি হেসে উত্তর দিলেন দিলরুবা কবির। শুভ্রা এবার মাথানত করে মলিন মুখে বলল, সরি মা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি বুঝি ইনি এতটা দেরি কি করে হল গো। দিলরুবা কবির এবার বিন্তির গালে আলতো করে হাত রেখে বললেন, এত সংকোচ কেন মা? আমাকে নিজের মায়ের মতোই ভাবো। তুমি যদি বিকেল 4টায়ও ঘুম থেকে উঠো তবু তোমাকে আমি কিচ্ছু বলবো না। জানো তো একদম মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। আল্লাহর রহমতে আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি তো, তাই এ জীবন নিয়ে আমার কোনো আর অভিযোগ নেই। এই যে আজ তুমি দেরিতে ঘুম থেকে উঠলে, এটা নিয়ে যদি আমি তোমাকে খোঁচা মারি, তখন তুমি মন খারাপ করবে। তখন কি হবে জানো? আল্লাহর কাছে আমাকে এর জন্য জবাব দিতে হবে। কি লাভ বলো? এজন্য আমি সব সময় চেষ্টা করি আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। জীবন একটাই মা। তুমিও চেষ্টা করবে যাতে তোমার দ্বারা কেউ কষ্ট না পায়। কিন্তু তাই বলে আবার অন্যায় মেনে নিবে না। কেউ অন্যায় করলে তার প্রতিবাদ অবশ্যই করবে, তাতে সে যদি কষ্ট পায় তবু তার ধার ধারবে না। বুঝেছ পরিমা? শাশুড়ির কথায় প্রসন্ন হাসল শুভ্রা। আবার অবাকও হল, শাশুড়িও তাকে পরি ডাকছে। যাই হোক, এতদিন ভাগ্যকে দোষ দিয়েছে, কিন্তু আজ বুঝছে সৃষ্টিকর্তা তাকে জীবনের সেরা উপহারটাই দিয়েছে। এরকম শাশুড়িক জনের কপালে জোটে। কি রে শুভ্র, তোর বোনকে কোনো ছোটলোকের সাথে বিয়ে দিয়েছিস? আজকে বিয়ের দ্বিতীয় দিন হিসেবে আজকে আমাদের আত্মীয় স্বজন সবাই দাওয়াত দেয়ার কথা। বুঝলাম হুট করে বিয়ে, কয়দিন পর অনুষ্ঠান করবে। কিন্তু তাই বলে আমাদের সাথে একটা বার আলোচনাও করবে না নাকি? আমাদের আত্মীয়দের দাওয়াতও দিতে হবে তো নাকি? তুই এক্ষুনি ওই ছেলেকে ফোন দেখি। মায়ের কথায় বিরক্ত হল শুভ্র। বিরক্তি নিয়ে বলল, জাহিদ ভাই ওসব দাওয়াত টাওয়াত করবে না। একটু আগেই তো বললে তোমার মেয়ে জামাই ছোটলোক। তোমাদের মাথার বোঝাটা যে নেমেছে এটা নিয়ে শুক্রিয়া কর। তোমাদের মন চাইলে নিজে যেয়ে মেয়েকে দেখে আসো। আর আমি কালকে পুরোপুরি এ বাসা থেকে শিফট করছি। এতদিন আপুর জন্য আসতাম। আর এমনিতেও পরের মাসে আমাকে সিলেটে ট্রান্সফার করে দিবে কি বলেই শুভ্র আবার নাস্তা খাওয়ায় মন দিল। জামাল সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই চলে যাবি একবারও বললি না? প্রয়োজন বোধ করিনি, শুভ্রর সহজ উত্তর। সানা মির্জা ক্ষিপ্ত হয় প্রশ্ন ছুড়ল, প্রয়োজন বোধ করিসনি মানেটা কি? আমরা তোর বাবা মা শুভ্র। জন্ম দিয়েছি তোকে গু। তোমরা কেমন বাবা মা জানা আছে আমার। যেই বাবা মা নিজের মেয়ের বিপদের সময় তাকে খোঁটা দেয়, তার মৃত্যু কামনা করে, তারা যে ভবিষ্যতে আমি বিপদে পড়লে আমার মৃত্যু কামনা করবে না তার কি নিশ্চয়তা? তাই তোমাদের থেকে যত দূরে থাকব তত ভালো থাকব। বলেই শুভ্র নিজের ঘরে চলে গেল। দিকে সানা মির্জা ছেলের কথা শুনে নিজের ভাষা হারালেন। ছলছল চোখে স্বামীকে জিজ্ঞেস করলেন, আমরা কি বাবা মা হিসেবে এতটাই খারাপ জামাল? হয়তোবা কি ভাবলেশহীনভাবে উত্তর দিলেন জামাল সাহেব। জাহিদের দেয়া শাড়ি পরে বসে আছে শুভ্রা।
একটু পরেই জাহিদ এল, তারা দিল শুভ্রাকে। শুভ্রাও শাশুড়িকে বলে বের হল। জাহিদ বাসার সামনে থেকে অটো নিল। অটোতে উঠার আগে শুভ্রাকে জিজ্ঞেস করল, অটোতে চড়তে কোনো সমস্যা আছে তোমার? যদি থাকে বলো, আমি গাড়ি বের করছি। আসলে গাড়িতে চলাচল আমার খুব একটা ভালো লাগে না গি। শুভ্রা হালকা হেসে বলল, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে জাহিদ। রিক্সা অটো এসবেই আমি ছোট থেকে অভ্যস্ত। জাহিদ শুভ্রাকে নিয়ে একটা ফার্নিচারের শোরুমে গেল। তারপর শুভ্রাকে বলল, এতদিন ব্যাচেলর ছিলাম তাই ঘরের সব পুরনো জিনিসই রেখে দিয়েছিলাম, কিন্তু এখন নতুন বউ এসেছে। তাই নতুন বউ নিজের পছন্দ অনুযায়ী যা নিতে চাবে আজ নিবে। চলো। জাহিদের কথায় শুভ্রা অবাক হল। তারপর জাহিদের পিছু পিছু চলল। জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে দেখতে শুভ্রার চোখ কপালে। এত দাম! জাহিদের উপর নির্ঘাত চাপ পড়বে। শুভ্রা চুপচাপ আছে দেখে জাহিদ এবার নিজেই জিজ্ঞেস করল, কি ব্যাপার, কিছু পছন্দ হচ্ছে না? অন্য শোরুমে যাবে? শুভ্রা অপ্রস্তুত হয়ে বলল, আমি বলছিলাম যে এসব কেনার দরকার নেই, যা আছে ওটা দিয়েই আমার হয়ে যাবে গু। জাহিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? এখানে দাম অনেক ফার্নিচারের। এত টাকা নষ্ট করার তো দরকার নেই। জাহিদ হালকা হেসে উত্তর দিল, এসব তোমাকে ভাবতে হবে না পরি। এটা তোমার স্বামীর শোরুম। দেখো খেবার্স ফার্নিচার। যা মন চায় কেন? জাহিদের কথায় তবদা খেল শুভ্রা। জাহিদের শোরুম মানে? শুভ্রা তো ভেবেছিল, এভাবে হাবার মতো তাকিয়ে না থেকে যাও, ফার্নিচার পছন্দ করো। শুভ্রাও জাহিদের কথা মতো ফার্নিচার পছন্দ করল। খেবার্স ফার্নিচার এর যে আরও 3টি শোরুম আছে শুভ্রা জানে তা। এদের ফার্নিচারের বেশ সুখ্যাতি আছে। এছাড়াও শহরে এদের কাপড়ের শোরুমও আছে। কিন্তু এসবের মালিক যে জাহিদ তা স্বপ্নেও কল্পনা করেনি শুভ্রা। শুভ্রা ভেবে পায় না জাহিদের মতো বড়লোক ব্যাটা এমনে সাধারণভাবে ঘুরে কেন, আর ওর মতো একটা ভুটকিকে বিয়ে করল কেন। সকাল থেকেই শুভ্রার দৌড়াদৌড়ির শেষ নেই। চরম উৎসাহের সাথে সে সব ঘরে ফার্নিচার সেট করছে। যদিও জাহিদ ওকে নিয়ে গিয়েছিল ওদের নিজেদের ঘরের জন্য ফার্নিচার কিনতে, কিন্তু শুভ্রার কথা ও ওর শাশুড়ির ঘরের জন্যও নিবে। কিন্তু নিতে নিতে সে সব ঘরের জন্যই নিয়েছে। জাহিদও মানা করেনি। এত টাকা পয়সা কার জন্য? তার মা আর স্ত্রীর জন্যই তো। শুভ্রার দৌড়াদৌড়ি দেখে দিলরুবা কবিরও হাসছেন। যদিও সে চায়নি তার ঘরের পুরনো ফার্নিচার সরাতে, কারণ জীবনটা আর দিনেরই বা। কিন্তু পরবর্তীতে শুভ্রার মুখের হাসি দেখে সে সিদ্ধান্ত বদলেছেন। মেয়েটা কত শখ করে কিনেছে। এখন যদি সে মানা করে তাহলে তো মেয়েটা কষ্ট পাবে। দিলরুবা আর জাহিদ সোফায় বসে শুভ্রার দৌড়াদৌড়িই দেখছে। মেয়েটা সেই সকালে উঠেই শাশুড়ির জন্য নাস্তা বানিয়েছে। তারপর দিলরুবার সাথে বাগানের কাজে সাহায্য করেছে। এখন আবার এই কাজ করছে। কিন্তু চোখে মুখে ক্লান্তির রেশ মাত্রও নেই। শুভ্রা সবার আগে হাত দিয়েছে ওর শাশুড়ির ঘরে। কোথায় কি বসবে সব যেন নিজের মনের মতো করে সাজাচ্ছে। কালকে শোরুমে যেও সবচেয়ে সুন্দর বিছানাটা নিয়েছে দিলরুবার জন্যই। শুভ্রার এরূপ আচরণে বেশ প্রসন্ন হয়েছে জাহিদ। এমনি একজন জীবনসঙ্গী তো সে মনে মনে কল্পনা করেছিল যে তার মাকে নিজের মায়ের মতো ভালোবাসবে। রাতে শুভ্রা বেলকনিতে বসেছিল। তার দৃষ্টি ছিল ওই দূর আকাশের পানে। বড় চাঁদ উঠেছে আজ। মনে হয় ভরা পূর্ণিমা। শুভ্রার এখনও বিশ্বাস করতে পারছে না যে সৃষ্টিকর্তা তার কপালে এত ভালো একটা শ্বশুরবাড়ি দিয়েছে। যেই শুভ্রা এতদিন মানুষের তুচ্ছতাচ্ছিল্য, কটু কথার শিকার হয়েছে, এমনকি তার আপন মাও তার মৃত্যু কামনা করেছে, সেই শুভ্রাকে তার স্বামী শাশুড়ি মাথায় তুলে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছে। শুভ্রার নিজের ভাগ্যকে এখনও বিশ্বাস করতে মন চায় না। শুভ্রার চিন্তার মাঝেই জাহিদ 2 হাতে 2টি মগ নিয়ে বারান্দায় এল। তারপর হালকা হেসে বলল, একটু আগে এসেছিলাম, দেখলাম বারান্দায় তুমি। তখনই মনে হলো আজ রাতের যে সুন্দর আবহাওয়া, ছোটখাটো একটা কফি ডেটের আয়োজন করলে কিন্তু মন্দ হয় না। বলেই নিজের হাতের একটি কফির মগ শুভ্রার হাতে দিল। শুভ্রাও হালকা হেসে কফির মগটা নিল। কয়েক মিনিট দুজনের নীরবতা পালন করল। এরপর জাহিদ নিজেই বলতে শুরু করল, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। নিজের সব ভাই বোনদের দায়িত্ব সে একা হাতেই পালন করেছেন, যার ফলে তার বিয়ে হয় দেরিতে। বিয়ের প্রথম 2 বছর বাচ্চা না হওয়ায় অনেক চিকিৎসার পর আমার জন্ম হয় বাবা মায়ের বিয়ের 4র্থ বছরে। আমার জন্মে আমার ফুপু চাচারা তেমন একটা খুশি ছিলেন না।
বাবার উত্তরাধিকার এলো বলে। একমাত্র সন্তান হওয়ায় আমি অনেক বিলাসিতার মাঝেই বড় হয়েছি। একটা স্বপ্নের মতো জীবন ছিল আমার। পড়াশোনা শেষ করে যখন দেশে আসলাম, প্রস্তুতি নিচ্ছিলাম বাবার ব্যবসায় যোগ দেয়ার। কিন্তু হুট করেই খবর এলো বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার মৃত বাবাকে নিয়ে দৌড়াদৌড়ির মাঝেই খবর এলো তাদের কোম্পানি জমি জমা সব চাচারা দখল করে ফেলেছে। এরপর আম্মা আর আমি মামলা করলেও জিততে পারিনি। কারণ ওদের হাতে টাকা ছিল, আমাদের হাত তখন ফাঁকা। মাত্র এক কাপড়ে সেদিন আমরা আমাদের বাসা ছেড়েছিলাম। এরপর বুঝতে পারি যে বাবার মৃত্যু ন্যাচারাল ছিল না, তাকে ফুপু চাচারাই হত্যা করেছে। কিন্তু আমার কাছে প্রমাণ ছিল না। এদিকে মাও এত কিছু সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে বসে। সেদিন আমার কোনো আত্মীয়কে আমার পাশে পাইনি। ১০০ টাকার জন্য যার তার কাছে হাত পেতেছি, কিন্তু সাহায্য পাইনি। তারপর থেকে আত্মীয় স্বজনের প্রতি রুচি উঠে গেছে। মাকে নিয়েই আমার জীবন। আর এখন সে জীবনে নতুন করে যোগ হয়েছ তুমি। আশা করি তুমি বুঝেছ তুমি আমার কতটা আপন, কতটা ভালোবাসার। জাহিদের শেষ লাইনে লজ্জা পেল শুভ্রা। লজ্জায় মাথা নিচু করল। তার মতো অসুন্দর মেয়েকেও কেউ ভালোবাসবে তা তার কল্পনারও বাহিরে ছিল। শুভ্রার ভাবনার মাঝেই জাহিদ ওকে কোলে তুলে নেয়। শুভ্রা ভয়ে বলে বসে, এই করছেনটা কি, পরে যাবেন তো গু। জাহিদও হেসে উত্তর দেয়, এতটাও দুর্বল না আমি ম্যাডাম। আপাতত বুটাকে আদর আদর দিতে মন চাচ্ছে গিয়ে। গল্পের নাম শুভ্রার বিয়ে। লেখিকা ইলোরা ফারদিন।